আজ আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 15। তো আমি ধরে নিচ্ছি ডে 13 অবধিও তোমরা ক্লাস করেছো। তো যারা ডে 13 অবধি ক্লাস করেছো তারা সিম্পল সেন্টেন্স কোনগুলো আর টেন্স ক্যাটাগরি সেন্টেন্স কোনগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সিম্পল ক্যাটাগরি সেন্টেন্সে আমি কি বলেছিলাম যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 হিসেবে ভাগ করা হয়। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে এই ক্যাটাগরি 1-এ যে সমস্ত আমরা কিছু শিখেছিলাম তাছাড়াও অন্য কিছু আরও শিখতে বাকি ছিল, সেইগুলো আজকের ক্লাসে শিখবো। তো ক্যাটাগরি 1-এ আমরা কি শিখেছিলাম যে পজিটিভ হিসেবে আমাদেরকে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ইজ এম আর ব্যবহার করতে হয়, আর নেগেটিভের ক্ষেত্রে ইজ এম আর এর সঙ্গে নট ব্যবহার করতে হয়। মানে ইজ এম আর থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, তার সাথে সাথে নট ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি যে তুমি একজন ভালো ছেলে, তখন এটা হবে ইউ আর এ গুড বয়। ইউ আর এ গুড বয়, তখন এটা হবে ইউ আর এ গুড বয়। আর এটা যখন নেগেটিভ বলা হবে মানে তুমি একটা ভালো ছেলে না, মানে যখন নাটা আসছে না তখন সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে আমাদেরকে, এই দেখো এখানে নট লেখা আছে, তখন আমাদেরকে এই অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে এখানে নট ব্যবহার করতে হবে। ইউ আর নট এ গুড বয়, মানে তুমি একটা ভালো ছেলে না, যখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে এই নট ব্যবহার করে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই সিম্পল ক্যাটাগরি সেন্টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়াও হ্যাজ বিন, তারপরে হ্যাভ বিন ব্যবহার করতে হয় কখন, সেটাও কিন্তু আজকের ক্লাসে তোমরা শিখবে। তো এই যে এখানে আর কিছু দেওয়া আছে দেখো, আফার্মেটিভ, তারপরে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এগুলো কি, যখন দেখো আফার্মেটিভ কোনগুলো, এই যেগুলো সাধারণভাবে বলা হচ্ছে কোনো কিছু, সেগুলো হচ্ছে আমাদের আফার্মেটিভ। যেমন ইউ আর এ গুড বয়, এটা একটা কিন্তু আফার্মেটিভ সেন্টেন্স, এটা একটি আফার্মেটিভ সেন্টেন্স। সাধারণ কোনো কিছু বলা হচ্ছে, এটা আফার্মেটিভ সেন্টেন্স। এবার তোমরা বলবে যে সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স, টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, আফার্মেটিভ সেন্টেন্স এসব কি হচ্ছে। দেখো এগুলোকে আলাদাভাবে করা হয়, মানে এই আফার্মেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যেগুলো আমাদের প্রশ্ন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না, সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স, মানে যেগুলো সাধারণভাবে কোনো কিছু যা কিছু বলা হয় সেগুলো হচ্ছে আমাদের আফার্মেটিভ। আর এই ইন্টারোগেটিভ হচ্ছে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। তো আফার্মেটিভ সেন্টেন্স কি বললাম আমি, দেখো আফার্মেটিভ সেন্টেন্সে কি হয়, আফার্মেটিভ সেন্টেন্স যখন হয় তখন সাবজেক্ট থাকবে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট আছে, তার সাথে সাথে আমাদেরকে এইজ এম আর এর মধ্যে কোনো একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে আর ব্যবহার করা হয়েছে কারণ এটা প্লুরাল। কি, ইউ একটা প্লুরাল, ইউ হচ্ছে বহুবচন, তাই এখানটায় প্লুরাল হিসেবে আমাদেরকে আর ব্যবহার করতে হয়েছে। আর তার সাথে সাথে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অবজেক্টিভ পার্ট। তো আমরা এখানটা অবজেক্টিভ পার্ট হিসেবে ব্যবহার করেছি এতটুকু। তো এটা হচ্ছে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। আর যখন সেটা আফার্মেটিভ সেন্টেন্স এর নেগেটিভ হবে তখন আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস আমাদেরকে এখানে ইজ এম আর এর মধ্যে কোনো একটা ব্যবহার করতে হবে কোনো সেন্টেন্সে, আর তার সাথে সাথে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো নট ব্যবহার করে, আমি বললাম না আগে যে নট ব্যবহার করে তখন কিন্তু আমাদের নেগেটিভটা তৈরি করতে হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি না, তো এটা আমাদের হচ্ছে গিয়ে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স। তারপর আমি আরেকটা লিখছি, যেমন হি ইজ এ টল বয়। হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে বা সে লম্বা ছেলে। তো সে, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানটায় ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখানে ইজ কেন, কারণ ইজ কেন হচ্ছে আমাদেরকে হি একজনের কথা বোঝানো হচ্ছে, তাই আমরা এখানটায় সিঙ্গুলার হিসেবে আমাদেরকে ইজ ব্যবহার করা হচ্ছে। এখানে আর কোনো রকম আর ব্যবহার করা হলো না, কারণ এটা এক বচনের কথা বলা হচ্ছে, বহু বচনের কথা নয়। তাই এখানটা আমাদের কিন্তু ইজ ব্যবহার করছি, তা আমি এখানটা লিখেছি হি ইজ আ টল বয়। এটা হচ্ছে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স। আফার্মেটিভ কোনগুলো, যেগুলো সাধারণ কোনো কিছু যাই বলা হোক না কেন সেটা হচ্ছে আমাদের আফার্মেটিভ। আর এখানে যদি আমি বলে দিই যে সে লম্বা না, মানে সে লম্বা না, তখন সেটা কি হয়ে যাবে, সে লম্বা ছিলেন না। যখন যদি আমি বলি তখন এটা হয়ে যাবে হি ইজ নট, এখানে আমাদেরকে আবার নট
আমি এটা নটটা NOT, নট এ টল বয়, হি ইজ এ নট এ টল বয়, তখন এটা কিন্তু আমাদের নেগেটিভটা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পেরেছো আশা করি, মানে কোনগুলো আফার্মেটিভ আর কোনটা হচ্ছে আফার্মেটিভের নেগেটিভ। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলোতে কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, মানে WH ফ্যামিলি ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্ন করা হয় ইংরেজিতে। তো এই যখন প্রশ্নগুলো করা হয় তখন সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো এর পরের স্লাইডে তোমাদেরকে আমি, পরের স্লাইডে নয়, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে যদি আটে একটু, এখানে যদি আটে, যেমন আমি তোমাকে বলছি, তুমি কি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো? মানে আমি তোমাকে দেখো প্রশ্ন করছি, তুমি কি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো? এবার তুমি বলবে হ্যাঁ আমি দেখছি, মানে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তারপরে তুমি সেটার উত্তরটা দিলে। তো এখানে দেখো প্রশ্ন, আমি যখন কোনো রকম প্রশ্ন করছি, মানে ধরো প্রশ্ন করা হলে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর প্রশ্ন না করা হলে আমাদের কিন্তু এটা আফার্মেটিভ সেন্টেন্স। আর আফার্মেটিভের নেগেটিভগুলো তো বললাম। আর কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন আজকে কি তোমার ইংরেজি পড়া তুমি কমপ্লিট করেছো আজকের ক্লাসের? তুমি বলবে হ্যাঁ করেছি বা না করিনি। তারপর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি, দেখো এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, তোমার নাম কি, তো এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আফার্মেটিভ সেন্টেন্স, তোমার নাম কি। তো এইগুলো হচ্ছে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স। তো এই আফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় না, তো আফার্মেটিভ সেন্টেন্স আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু তৈরি করতে হয়। আমি WH ফ্যামিলি ওয়ার্ড আগে আমি তোমাদের ক্লাসে হয়তো ডে 7, 8 বা কোনো একটা ক্লাসে আমি বলেছি যে WH ফ্যামিলি ওয়ার্ড দিয়ে কীভাবে তোমরা প্রশ্ন করতে পারো। তো সেই WH ফ্যামিলি ওয়ার্ড দিয়ে যখনই তুমি কোনো প্রশ্ন করবে তখন সেটা হয়ে যাবে কিন্তু আফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আর সেখানে কিন্তু এই অক্সিলারি ভার্ব, প্রথমে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অবজেক্টিভ পার্ট। চলো কয়েকটা তোমাদেরকে সেন্টেন্স করে দেখিয়ে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে। তো পরের স্লাইডে সেটাই বুঝিয়ে দিচ্ছি। বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত যেগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোকে বলা হয়। যেমন এখানে দেখো প্রথমটা দেখো, তোমার নাম কি, এটা জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তো এটা কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। তখন আমরা কিভাবে শুরু করব, এই দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ফ্যামিলি ওয়ার্ড দিয়ে আমাদের শুরু করতে হবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপর আমাদের সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ পার্টটা ব্যবহার করতে হবে। তো এখানটায় তোমার নাম কি, তোমার নাম কি, তার মানে আমরা এখানটায় আনসারটা হয়ে যাবে হোয়াট, এটা হচ্ছে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড, W দিয়ে শুরু হচ্ছে দেখো হোয়াট। এবার আমাদের কি আছে এখানটায় অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এম, আর এর মধ্যে ব্যবহার করতে হবে তোমার নাম কি। তো এখানে আমি ব্যবহার করব ইজ, YOUR, ইউর, এটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট ইজ ইউর নেম, নেম, NAME, নেম, হোয়াট ইজ ইউর নেম। তো এটা ঠিক এমন হচ্ছে। এবার অনেকে ভাবতে পারো যে এখানটা ইজ কেন হচ্ছে, ইউ তো একটা প্লুরাল সাবজেক্ট না, তো এখানটা ইজ কেন হচ্ছে? কারণ সবসময় যে ওই ইউ প্লুরাল বলে তা নয়, এখানে বলা হচ্ছে কি হোয়াট ইজ ইউর নেম, কোনো একজনের কথা বলা হচ্ছে, যে হোয়াট ইজ ইউর নেম, একজনের কথা বলা যাচ্ছে, হোয়াট ইজ ইউর নেম। তো এইখানটায় এটা সেই কারণে ইজ ব্যবহার করছে, কারণ সেটা এক বচনের, কোনো একজনের কথা বলা হচ্ছে, তাই এখানটায় ইজটা ব্যবহার করে হয়েছে। তারপর এটা দেখো, তুমি কোথায় যাচ্ছ, তো এখানে এটা আনসারটা হবে হোয়ার, দেখো WH ফ্যামিলি ওয়ার্ড প্রথমে, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, দেখো এটা হোয়ার আর ইউ গোয়িং, কোথায় তুমি যাচ্ছ, এটা জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ, মানে এখানে আবার কিন্তু আর ব্যবহার করা হচ্ছে, কারণ এটা পুরোপুরিভাবে বোঝানো যাচ্ছে না যে তুমি কোথায় যাচ্ছ, তুমি এখানটায় একসাথে যদি সে দুজনে থাকে তাহলেও কিন্তু এখানটায় বলা যাচ্ছে না সঠিকভাবে, কিন্তু সেন্টেন্সটা বানানোর সময় এমনভাবে এটা বানানো হয়, এখানটা আরই ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র একজনাকেই বলা হচ্ছে যে তোমার নাম কি, তখন কিন্তু ইজ ব্যবহার করতে হয়, আর এখানটায় আর ব্যবহারই করতে হবে। এটা একটু লজিক্যালি বুঝতে গেলে একটু বুঝতে পারছি আমি একটু অসুবিধা হচ্ছে।
আর তারপরেরটা কি দেখো, তুমি কি করছো, তুমি কি করছো, তো এটা হবে হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তখন কিন্তু এটা আর ব্যবহার করতে হবে। তো এখানে শুধুমাত্র এখানেই শুধুমাত্র ইজটা ব্যবহার হয়েছে, কারণ সম্পূর্ণভাবে সেখানটায় একজনের নাম জিজ্ঞাসা করা হচ্ছে। আর এগুলোতে যতই মনে হোক, কিন্তু এখানটায় আমাদের প্লুরাল হিসেবে ধরতে হবে ইউকে। আর সেখানে শুধুমাত্র একজনাকে তুমি, তোমার নাম কি বলা হচ্ছে, শুধু তোমার নাম, একজনেরকেই নামটা জিজ্ঞাসা করা হয়েছে, তাই সেখানটায় কিন্তু ইজ ব্যবহার করা হয়েছে, বাকি সবসময় আর ব্যবহার করা হয়েছে। আর যেহেতু আমি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপরে কি দেওয়া আছে দেখো, অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে। তারপরে কি আছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ। তারপরে আমাদের অবজেক্টিভ পার্ট, অবজেক্টিভ পার্ট হচ্ছে ডুইং, তো এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট। তো এইভাবে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয়। কিন্তু এবার যদি এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন তুমি কি খুশি, তুমি কি খুশি, তো এখানে অনেকে নাই, প্রচুর জন এখানে ভুল করে ফেলবে, তুমি কি খুশি। তো এই সেন্টেন্সটা বানানোর সময় কি করবে, অনেকে হোয়াট, হোয়াট ব্যবহার করবে, কি মানে হোয়াট। তো এই কি মানে যে হোয়াট তা নয় সব সময়, মানে এই সেন্টেন্সটা এমন না, এটা হবে তুমি কি খুশি। তো এখানে এই সেন্টেন্সটা হয়ে যাবে, আনসারটা কত, 4 নম্বরটা, 4 নম্বরটা হয়ে যাবে আর সরি এটা বড় হাতের আর ইউ HAPPY, হ্যাপি, আর ইউ হ্যাপি, তো এটা এমন হয়ে যাবে। এবার অনেকে বলবে যে কেন এখানে ঠিক এই নিয়ম ফলো করা হলো কেন, কারণ যখন কোনো প্রশ্নর উত্তর তোমরা হ্যাঁ বা নাই দিতে পারবে, তখন সেটা কিন্তু আমাদের কি হবে না, তো আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করা যাবে না। মানে এখানে কি হয়ে যাবে বলো তো, যে তুমি কি খুশি, তুমি তখন, আমি যদি তোমাকে বলি তুমি কি খুশি, তখন তুমি উত্তরটা কি দেবে, হ্যাঁ বা না, এটা দিতে পারবে তুমি আনসারটা। যে আমি যদি তোমাকে বললাম যে তুমি কি খুশি, হ্যাঁ আমি খুশি, না আমি খুশি না, তখন হ্যাঁ বা না বা ইয়েস বা নো দিয়ে তুমি আনসারটা দিতে পারছো। তো যখন এইভাবে প্রশ্ন করা হয়, কোনো একটা প্রশ্ন যখন তার উত্তর হ্যাঁ বা না বা এস বা নো হিসেবে আনসার দিতে পারা যায়, তখন কিন্তু WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হয় না। তো এখানে আমাদের সরাসরি আর দিয়ে প্রশ্ন হবে, এই এই WH ফ্যামিলি ওয়ার্ড কোনো রকম ব্যবহার করা হবে না। এইগুলোতে যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম, আমি যদি তোমাকে না জিজ্ঞাসা করি তোমার নাম কি, তুমি কি হ্যাঁ বা না, ইয়েস বা নো এই হিসেবে কি উত্তর দিতে পারবে না, তোমাকে সরাসরি তোমার নামটা বলতে হবে। তখন কিন্তু আমাদেরকে কি WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর বাকি যখন তুমি কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছো আর তার উত্তর সে দিতে পারবে, মানে সে ইয়েস বা নো হিসেবে উত্তর দিতে পারবে, যেমন এখানে ছিল যে আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, হ্যাঁ বা না, যে কোনো কিছু দিয়ে একটা উত্তরটা দেওয়া যাবে, হ্যাঁ আমি খুশি, না আমি খুশি না, হ্যাঁ না। দেখো এখানটায় হ্যাঁ বা না দিয়ে আমার উত্তরটা দেওয়া যাচ্ছে, তাই এখানে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড প্রথমে ব্যবহার হবে না, সরাসরি আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু আমাদের প্রশ্নটা শুরু হয়ে যাবে। তারপরটা যেমন দেখো, তুমি কি ইউটিউব দেখছো, তুমি কি এখন ইউটিউব দেখছো, হ্যাঁ তুমি কি ইউটিউব দেখছো, তুমি এখন উত্তর দেবে হ্যাঁ আমি দেখছি, কি তাই তো, তুমি বলবে যে হ্যাঁ আমি দেখছি। তো এখানে তুমি ইয়েস আনসার দিতে পারছো, ইয়েস বা নো দিতে পারছো। তো তো তখনও কিন্তু আমাদের এটা হয়ে যাবে আমাদের ঠিক এইভাবে, প্রথমে আমাদেরকে তখন কি করতে হবে না, তো আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে, কোনো রকম WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করব না তখন। এখানে শুধুমাত্র কি আছে মানে যে হোয়াট ওয়ার্ড ব্যবহার করব তা নয়, হোয়াট আর ইউ ওয়াচিং ইউটিউব এরকম করে কোনো রকম ই হবে না, তখন হবে আমাদের আর ইউ TCHING ওয়াচিং ইউটিউব, আর ইউ ওয়াচিং ইউটিউব। তো তখন ঠিক এমনভাবে সেন্টেন্সটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে আর কখন না। যখনই তুমি আনসার দিতে পারবে ইয়েস বা নো হিসেবে, মানে তুমি যাকেই প্রশ্ন করছো না কেন সেই যদি আনসারটা ইয়েস বা নো হিসেবে আনসার দিতে পারে, তখন কিন্তু আমাদের
অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্নটা শুরু হবে, কোনো রকম WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে না। এক কথায় WH ফ্যামিলি ওয়ার্ডকে পুরো বাদ দিয়ে দেবে। আর যখন তুমি আনসার দিতে পারবে না, মানে তুমি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করছো আর তার আনসার সে কোনো রকম ইয়েস বা নো হিসেবে দিতে পারবে না, তাকে সরাসরি অন্য কিছু বলতে হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তখন বলবে আমি এই কাজ করছি ওই কাজ করছি। তো তখন উত্তর দিতে পারছে যে, তখন সে ইয়েস বা নো হিসেবে উত্তর দিতে পারছে না, তাই তখন আমাদেরকে কিন্তু WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর বাকি সবসময় কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্ব দিয়েই প্রশ্ন তৈরি করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। ও তারপরে আর কি আছে দেখো এখানটায়, এই হ্যাজ বিন আর হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাভ বিন, আর এই হচ্ছে আমাদের আর একটা অবজেক্ট। তো হ্যাজ বিন আর হ্যাভ বিনটা প্রথমে দেখে নিই। হ্যাজ বিন আর হ্যাভ বিন এই দুটোকে অনেক সময় আমাদেরকে ব্যবহার করতে হয় যখন কোনো বাক্যে আমাদেরকে বলা হয়, মানে সময়ের কোনো একটা নির্দেশ দেওয়া হয়, তখন আমাদেরকে এটা ব্যবহার করা হয়। চলো পরবর্তী স্লাইডে সেটা দেখে নেব। আর তার সাথে সাথে এই যে অবজেক্টিভ পার্ট, অবজেক্টিভ পার্ট যখন কোনো একটা বাক্যে থাকে না, মানে কোনো একটা সেন্টেন্সে কোনো রকম অবজেক্টিভ পার্ট থাকে না, তখন সেখানে আমাদেরকে দেয়ার কীভাবে ব্যবহার করতে হয় এটাও থাকছে পরবর্তী স্লাইডে। চলো দেখে নিই পরবর্তী স্লাইডটা। আর একটা জিনিস এখানে থেকে গেছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভটা কি, ধরো সেটা প্রশ্নবাচকও হবে আবার নাবাচক হবে সেই প্রশ্নটা, তখন সেটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে এটা দেখো, তুমি কি খুশি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এই নেগেটিভ না সরি, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কোনটা, তুমি কি খুশি না, এখানে যদি আমি লিখে দিই না, তুমি কি খুশি না, এইভাবে প্রশ্ন করি তুমি কি খুশি না, তো তখন সেটা হয়ে যাবে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। তখন কিন্তু একটু নিয়মটাও আলাদা আছে, তখন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টের সাথে আমাদেরকে নট ব্যবহার করতে হবে, মানে সাবজেক্টের পরে নট, তারপর অবজেক্টিভ পার্ট। তো এখানে আমাদের প্রথমে 4 নম্বরটা কী ছিল, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি। তো এখানটা আমাদের কী কী করতে হবে, সাবজেক্টের পরে আমাদেরকে কিন্তু এখানটা নট লাগিয়ে দেবে, আর ইউ নট হ্যাপি। তো এখানটায় এটা সেন্টেন্সটা এমন হয়ে যাবে, আর ইউ নট হ্যাপি, আর ইউ নট হ্যাপি, আর ইউ নট হ্যাপি। তো এইভাবে কিন্তু সেই সেন্টেন্সটা তখন হয়ে যাবে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ বানানোর সময় এই নিয়মটা ফলো করতে হবে। তখন কিন্তু এই তোমরা এইটা পুরোপুরি নোট করে রাখবে নিজেদের মতো করে, খাতায় ভালোভাবে নোট করবে। যদি এইভাবে প্রতিটা ভিডিও দেখো তাহলে কিন্তু সম্ভব নয়, নোট কিন্তু তোমাদেরকে নিজের মতো করে নিজে লিখে বোঝার মতন করে একটা নোট করবে, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো এর পরের স্লাইডে আমি যেটা বললাম হ্যাজ বিন, হ্যাভ বিন আর এই অবজেক্টিভ পার্টটা দেখে নিই এবার। এই হ্যাজ বিন বা হ্যাভ বিন কখন ব্যবহার করতে হয় না, তো যখন কোনো বাক্যে আমাদের কোনো সময় থেকে কথা বলা হয়, কোনো সময় থেকে, সময় থেকে, কোনো সময় থেকে বলা হয়, তখন কিন্তু আমাদের এই হ্যাজ বিন বা হ্যাভ বিনটা ব্যবহার হয়। যেমন এখানে দেখো, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে কোনো একটা সময় থেকে হচ্ছে। তো তখন আমাদেরকে কিন্তু এই হ্যাজ বিন বা হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তো এখানে আমাদের কিন্তু হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে। আর এই হ্যাজ বিন বা হ্যাভ বিন কখন কী হিসেবে ব্যবহার করতে হয় না, তো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদের কিন্তু এই হ্যাজ বিন ব্যবহার হয়, আর থার্ড পারসনের প্লুরাল যেগুলো থাকবে সেগুলো বাকি সবার সাথে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে হ্যাভ বিন ব্যবহার করতে হয়। তো এখানে ইট, ইট মানে কি, এটা ইট মানে অনেক সময় এটা বোঝায় না, তো এটা কিন্তু এই ইট মানে এটা নয়, কারণ যখন কোনো একটা আবহাওয়ার কথা বোঝানো হয় তখনও কিন্তু এই ইট ব্যবহার করা হয়। দেখো, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে একটা কোনো একটা ওয়েদার বা আবহাওয়ার কথা বলা হচ্ছে। তো যখন কোনো ওয়েদার বা আবহাওয়ার কথা বলা হয়, কোনো একটা সময়ের কথা বলা হয়, তখন কিন্তু এই ইট ব্যবহার করতে হয়, তাই সেই কারণে কিন্তু এখানে ইটটা ব্যবহার করা হয়েছে, তাই এখানটা ইটটা ব্যবহার করেছে। আর এই হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার হিসেবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এখানে হ্যাজ বিন ব্যবহার করা হয়, হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আর এখানে সিন্স কেন ব্যবহার করা হয়েছে, এই সিন্সটা পরে চলো আমি বোঝাচ্ছি কেন এখানে সিন্স ব্যবহার করা হয়েছে। তারপরটা দেখো, আমি 2003 সাল থেকে এই শহরে বাস করছি, আমি 2003 সাল থেকে এই শহরে বাস করছি, মানে 3 সাল থেকে আমি মানে কোনো একটা সময় থেকে কথা এখানে বোঝানো হচ্ছে। তো তখনও কিন্তু আমাদের এখানটায় হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তো এখানে আমাদেরকে কি ব্যবহার করা হয়েছে দেখো, আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি সিন্স, এখানে দেখো সিন্স আছে, সিন্স 2003,
মানে এখানে আমাদের হচ্ছে কি হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। তো এখানে কেন হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে, কারণ আই তো একটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে না, কিন্তু না, আমাদের কিন্তু এই আই আর ইট এই দুটোকে আলাদা করে ধরে রাখতে হবে। আই আর ইট এই দুটো খুবই কনফিউজ করে। আই আর ইট এই দুটোতে সবসময় আমাদেরকে কিন্তু হ্যাভ বিনই ব্যবহার করতে হয়। বাকি আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় আমাদের হ্যাজ বিন, আর থার্ড পারসনের প্লুরালের সাথে সবসময় আমাদেরকে কিন্তু হ্যাভ বিন ব্যবহার করতে হয়। শুধুমাত্র এই আই আর ইট যত সব গন্ডগোল করে, এরা দুজন যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে একটু ভেবেই করতে হবে আই আর ইট, ঠিক আছে। তো তখন আমাদেরকে কিন্তু এই হ্যাভ বিনটা ব্যবহার করতে হবে। তাই এখানটা এইভাবে হয়েছে। তারপরে আমি 10 বছর ধরে এই শহরে বাস করছি। আমি 10 বছর ধরে এই শহরে বাস করছি। দেখো কোনো একটা সময় থেকে কথা এখানে উল্লেখ হচ্ছে। তাই এখানটায় আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 ইয়ার্স। ফর 10 ইয়ার্স, দেখো এখানেও দেখো একটা হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে ঠিক তেমনভাবে। আর এখানে দেখো ফর ব্যবহার করা হয়েছে, এখানে আর সিন্স ব্যবহার করা হয়নি। তো এই সিন্স আর ফর কখন ব্যবহার করা হয়, যখন ধরো কোনো একটা সময়ের কথা শুধু বলা হচ্ছে। মানে দেখো এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে হচ্ছে, তখন আমাদের সিন্স ব্যবহার করতে হবে। যেমন আমি 2003 সাল থেকে এই শহরে বাস করছি, 2003 সাল থেকে এই শহরে বাস করছি, তখন আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। মানে নির্দিষ্ট কোনো একটা সময় যখন বোঝাবে না, তখন আমাদেরকে কিন্তু সিন্স ব্যবহার করতে হবে। আর ফর কখন ব্যবহার করতে হবে না, তো ফর যখন কোনো একটা পিরিয়ডকে বোঝানো হবে, কোনো একটা পিরিয়ড। মানে এখানে যেমন ধরো আমি 10 বছর ধরে এই শহরে বাস করছি, 10 বছর মানে একটা পিরিয়ড বলে দেওয়া হচ্ছে। মানে আমি 10 দিন ধরে এই কাজটা করছি, আমি 2 ঘন্টা ধরে আমি তোমাদেরকে পড়াচ্ছি, মানে একটা সম্পূর্ণ একটা পিরিয়ড বলে দেওয়া হচ্ছে। আর ওখানে একটা নির্দিষ্ট সময় বলা হচ্ছিল। সিন্স মানে কোনো একটা নির্দিষ্ট সময়। এবার হয়তো অনেকে বলতে পারো নির্দিষ্ট সময় সকাল তো 8টার দিকেও হয়, 6টার দিকেও হয়, এমনভাবে না। মানে সেইরকমভাবে তোমাদেরকে ভাবলে হবে না, তোমাদেরকে এটাই ভাবতে হবে মানে কোনো একটা নির্দিষ্ট সময় বললে সেটা সিন্স ব্যবহার করতে হবে। আর ফর কখন ব্যবহার করবে, যখন কোনো একটা পিরিয়ডকে বোঝাবে। যেমন এখানে একটা পিরিয়ডকে বোঝানো হচ্ছে 10 বছর, 10 বছর, 10 বছর একটা পিরিয়ডকে বোঝানো হচ্ছে। এখানে আর বলা হচ্ছে না যে আমি 2003 সাল থেকে বা কোনো একটা ডেট বা কোনো একটা সময় নির্দেশ করা হচ্ছে না যে আমি সকাল থেকে বা আমি তারপরে 4টে থেকে বা বিকেল 8টা থেকে বা 2004 সাল থেকে এত দিন, এইভাবে না। কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড বোঝানো হচ্ছে না। আর যখন পিরিয়ড বোঝানো হবে, মানে এখানে যেমন দেওয়া হয়েছে 10 বছর, একটা নির্দিষ্ট পিরিয়ড বোঝানো হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে এই ফর ব্যবহার করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে একটু অসুবিধা হয় একটু কমেন্ট করে জানিয়ে দিও, পরবর্তী সময় আমি কোনো একটা শর্ট ভিডিও করে এটা আলাদা করে আবার আপলোড করে দেবো, ঠিক আছে। তো তোমাদের জন্য দুটো প্রশ্ন স্ক্রিনে থাকছে, এই দুটো তোমরা আনসার দাও যে কোনটায় ফর হবে আর কোনটায় সিন্স হবে, ঠিক আছে। আর আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে। তো যারা যারা আমার এই 90 ডে স্পোকেন ইংলিশ সিরিজে যোগদান করতে চাও, তারা আজকে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তারপরে পরবর্তী ক্লাসগুলো তুমি করতে পারো। তো আজ ছিল আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 15। আর যারা ডে 15-এর ক্লাস কমপ্লিট করে ফেলেছো আর ডে 16-এর ক্লাস দেখতে চাইছো, তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো। আর যারা একদম প্রথম থেকে ক্লাস করতে চাইছো, তারা এই বাম দিককার প্লেলিস্টটাতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।